দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বর্তমান বাংলাদেশের ক্ষমতা সাধারণ জনগণের হাতে। আর এই জনগণের একজন প্রতিনিধি হিসেবে আমি কখনো এরকম চুক্তিতে স্বাক্ষর করতে পারি না। আপনি যে চুক্তির প্রস্তাব দিয়েছেন এটা একতরফা চুক্তি। এটাতে শুধু আপনাদেরই লাভ হচ্ছে, এখানে বাংলাদেশের তো কোনো লাভ হবেই না, বরঞ্চ ক্ষতি হবে। আজকের ভিডিওটা একটুখানি গন্ডগোলমূলক। দেখা যায় আমাদের কলকাতা তুলে কথা বলা হচ্ছে এবং কলকাতার মানুষ সত্যি কি দেওয়ালিয়া হয়ে গেছে। আমার চেম্বারে একটা মাসি পর্যন্ত পড়ছে না শালা। ডাক্তার বাবু বিশ্বাস করেন, সব দোষ ওই সাংবাদিক তামুক রঞ্জনের। ওর জন্য বাংলাদেশ থেকে কোনো রুগী আসছে না। দয়া করে একদম লাস্ট পর্যন্ত দেখে আমাদের বক্তব্য শুনে কমেন্ট করুন। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি একদমই তাই ব্ল্যাক ফক্স স্টুডিও এই চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। তো যে ভিডিওটার উপর রিঅ্যাকশন হতে চলেছে, তো সেই ভিডিওটার টাইটেলটা বলে দিই, কলকাতার ব্যবসায়ী দেউলিয়া। ভাই এটা কিরকম কথা ভাই, কলকাতার ব্যবসায়ী দেওয়ালিয়া কি সত্যি হয়ে গেছে? এটা যাচাই করুন। তো এই ভিডিওটার উপর ভিউ জানো কত? 1 লাখ প্লাস ভিউ, অলমোস্ট 2 লাখের কাছে। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 4 ডেজ এগো। তো আজকে আমরা ব্ল্যাক ফক্স স্টুডিওর ভিডিওর উপর রিঅ্যাকশন করছি এবং তার মানে আমরা এর আগেও কিন্তু ব্ল্যাক ফক্স স্টুডিওর কিন্তু ভিডিওর উপর রিঅ্যাকশন করেছি এবং সেখানে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি তোমাদের কাছ থেকে। তার জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। কিন্তু আজকের ভিডিওটা একটুখানি গন্ডগোলমূলক। দেখা যায় আমাদের কলকাতা তুলে কথা বলা হচ্ছে এবং কলকাতার মানুষ সত্যি কি দেওয়ালিয়া হয়ে গেছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলবো এবং তাদের কি মতামত বা বাংলাদেশের লোকের কি মতামত, আমাদের কি কলকাতাকে সত্যি দেওয়ালিয়া হয়ে গেছে, মানে আসল কথা আমাদের কলকাতার মানুষেরা বাংলাদেশের কাছে কোনো জিনিসপত্র মানে বিক্রি করতে পারছে না, তার জন্য কি সত্যি কি দেওয়ালিয়া হয়েছে আমরা দেখা যায় সেটাই আজকে বিচার করবো এবং তাদের কি মতামত সেটা আমরা জেনে নেবো। ব্ল্যাক ফক্স স্টুডিওর কি পয়েন্ট অফ ভিউ সেটা আজকে আমরা যাচাই করব। তো দেখা যাক, আমরা যাই হোক না কেন ভিডিও শেষে আমরা আমাদের মতামত জানাবো এবং আমরা ভিডিওটাকে দেখি কোন ভাবে নিতে পারি। হ্যাঁ, একটু তো আঘাত হচ্ছে কারণ দেশের সম্পর্কে কথা হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের মতামতগুলো শুনতে তোমাদের লাস্ট অব্দি ভিডিওটা কিন্তু অবভিয়াসলি দেখতে হবে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না শুনে কিন্তু ভুলভাল কথা বলা কিন্তু একদমই যাবে না। ঠিক আছে, স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, লাস্ট অব্দি চলো, বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করো তো ঝটপট সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও এবং তার পাশাপাশি তোমরা যদি আচ্ছা সেগুলোর লিঙ্ক কোথায় পাবে, সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবো, সেটা বলতে ভুলে গেছিলাম। এবং তোমরা যদি আমাদের কাছে উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে যদি রিঅ্যাকশন ভিডিও চাও ডেডিকেটেড ভাবে, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে, আর কি করবে? একদমই তাই। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো সরি, আমাদের একটু মিস হয়ে গেল। মানে আমাদের কি মানে ফ্রাইডে তে হচ্ছে ফেসবুক লাইভ এবং হচ্ছে সানডে তে ইউটিউব, সেটা আমি ভুলভাল করে বলে ফেলেছি। তো চলো আর বাড়তি কথা বলি, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। ওকে চলো, দেখা যাক। তামুকের চামড়া তুলে নেব, এখনো সময় আছে। আলু খাবে কে? তামুক ছাড়া আবার কে? তামুকের চামড়া তুলে নেব আমরা, তামুকের চামড়া তুলে নেব আমরা, এখনো সময় আছে বাংলার কাছে। তামুক ওরে এত চিল্লা পাল্লা করে তো গলা শুকিয়ে গেল। এ চিল্লে পাল্লা করে কোনো লাভ নেই। এক কাজ কর, এ আমাদের কাছে যত পচা আলু পেঁয়াজ আছে এগুলো সব ওই তামুক রঞ্জন ঘোষের বাড়িতে মার, ওকে ডুবিয়ে দে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের প্রিয় সাংবাদিক বারাসাত টিভি থেকে আকাশ রঞ্জন। 4টে ভাত দেয় ওই হিসেবে শান্তি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন পেশার লোক আন্দোলন করছে। আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে আসি তারা কেন আন্দোলন করছে। মায়েরি চরুন আমাকে একটু জায়গা করে দিন। আপনি তো ডাক্তার বাবু দেখে মনে হচ্ছে, আপনি কেন এই আন্দোলনে নেমেছেন একটু খুলে বলুন তো দাদা। আর বলবেন না, ওই তামুক রঞ্জনের জন্য আমাদের ব্যবসা পুরো লাটে উঠে গেছে। বাংলাদেশ থেকে কোনো রোগী আসছে না, ওকে যদি সামনে পাই না তাহলে এটা পুরো ভরে দেব। আপনারটা তো শুনলাম, এখন আবার দেখি আপনি কলকাতা ব্যবসায়িক সমিতির লীগ। আচ্ছা দাদা, আপনি কেন মাঠে নেমেছেন একটু বলুন তো দেখি। আর বলবেন না দাদা, ওই শালা সাংবাদিক তামুক রঞ্জন ঘোষ
সারা ভুলভাল নিউজ করার জন্য ওপার বাংলা থেকে কোনো টুরিস্ট আসছে না, কোনো মানুষ আসছে না। তারা যদি না আসে আমাদের এই হোটেলগুলো কিভাবে চলবে? আমরা কার কাছে ব্যবসা করব দাদা? প্রতি মাসে আমাদের এই হোটেল ভাড়া 50,000 টাকা লাগে। এই টাকা কে দেবে? ওর বাপে দেবে। ওকে যদি আমরা পাই দাদা, এই ফুগনিটার পিছন থেকে ভরে দেবো একেবারে। আচ্ছা আচ্ছা দাদা দেখছি অনেক উত্তেজিত। এখানে যারা আছে মাইরি দেখি সবাই উত্তেজিত। এখানে আমার পাশে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এক মুরব্বী দাদাকে, মনে হচ্ছে একটু শান্ত, বয়সের চাপ তো দেখি মুরব্বী আপনি কিছু বলেন মাইরি। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও তুমি আগে। তুমি কে? এই বাড়াটা সবার সামনে এভাবে এভাবে ধরছো আর প্রশ্ন করছো। তোমার পরিচয়টা তো আগে দাও বাবু। হয়েছে কি না দাদু, আমি তো আপনাদের প্রিয় সাংবাদিক। সাংবাদিক? যেটু সাংবাদিক, এদিকে দাঁড়া। সাংবাদিক ওদের দলের লোক, মারো মারো। এই তুই শালা দালাল, তুই ওই তামুক রঞ্জন ঘোষের দলের লোক, তুই আমাদের এখানে দালালি করতে এসেছিস? না 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 দাদু, হয়েছে কি, আমি তো আপনাদের বারাসাত চ্যানেলের সাংবাদিক। ও আচ্ছা আচ্ছা, বারাসাত টিভি চ্যানেলের সাংবাদিক। তাহলে এর কাছে সবকিছু বলা যায় নাকি বলিস? হ্যাঁ বলা যায়, বলো। আচ্ছা শোনো, তাহলে আমি তোমাদের খুঁড়ে বলি। বিষয়টা হয়েছে কি, এই যে সারা সাংবাদিক, এই যে হকার সাংবাদিক বাদরের মতো লাফায় আর সংবাদ পড়ে, এর এই সমস্ত ভুলভাল সংবাদের জন্য বাংলাদেশ থেকে সব পণ্য ক্রয় করা বন্ধ করে দিয়েছে। আমাদের এই যে আলু পেঁয়াজ সব কিছু পচে যাচ্ছে। বাবু আমি তোমাকে এই সব কথা এভাবে বুঝিয়ে বলতে পারবো না। এসব জানতে হলে আমাদের সঙ্গে তোমার কল্পনায় যেতে হবে। হ্যাঁ যেটু এদিকে এদিকে নিয়ে চলো। এদিকে চলো, কল্পনায় চলো। কল্পনা যেটা কল্পনা কল্পনা হ্যাঁ ওরে ওরে নগেন, আমি তো আর পারছি না। তা কি করে পারবে? বাংলাদেশে যাওয়ার সময় তো বললে তোমার 80 বছরে হাড্ডিতে অনেক জোর, আমাদের 20 বছরে হাড্ডি চলে না। এখন কি হলো? ওরে তাই বলে এই বয়সে এত আটা কি সয়? এই শরীরে সয়? আমার একটু কোলে নিবি নাকি রে? শোনো, এই শেষ সময় আর ঝামেলা করো না। ওদিকে বাড়ি পেঁয়াজ আলু সব লাট দিয়ে এসেছি, ওগুলো বাজারে উঠাতে হবে না, নাহলে তো দেরি হয়ে যাবে। চলো চলো, পা চালিয়ে। আচ্ছা ধরেছি চলো। আমার একটু ধরে হ্যাঁ যেটু আসো আসো, নিজের বাড়ির শান্তি আলাদা দেখো। আরে নগেন, হ্যাঁ যেটু বলো। কিসের জন্য গন্ধ পাচ্ছি রে? যেটু আমিও তো পাচ্ছি, আর গন্ধটা কেমন পরিচিত পরিচিত লাগছে। হ্যাঁ রে, আমার তো মনে হচ্ছে এটা ওরই গন্ধ। দুদিন হলো আমরা বাড়ি থেকে যে পারিনি, লোকজন বাগান শুকানে হাগা বাদ দিয়ে এখন আমাদের বাড়ির মধ্যে এসে হাগা শুরু করেছে। ওরে এটা তো হাগার গন্ধ। কি বলছো জেঠু? সেই হতবাকাটা কোথায়? বাড়ির দায়িত্ব দিয়ে গেছি গণেশ। এই গণেশ, জেঠু ডাকছে, কোথায় যে মল্লি? ও জেঠু দাঁড়াও, আমি আসছি। জেঠু দাঁড়াও, ও জেঠু। জেঠু তোমরা বাংলাদেশ থেকে চলে এসেছো? বাংলাদেশ থেকে চলে এসেছি, তুই একটু এদিকে আয় তো, ওর সাথে কথা আছে আবার। হ্যাঁ হতভাগা, এই দুদিন হলো এই বাড়ি থেকে যে পারিনি, তোরা বাগান শুকানে হাগা বাদ দিয়ে আমার বাড়ির পরে এসে হাগা শুরু করেছিস। গন্ধে টিকা যাচ্ছে না এই বাড়ির মধ্যে। ওকে আরো কেলাও, আকে কেলাও ওকে। কথা বলিস না কেন? কথা বল, হেগেছিস কেন? কি বলছো জেঠু? তোমার বাড়ির উঠোনে এসে হেগে যাবে? কার এত বড় সাহস? আমি তো প্রতিদিন তোমার বাড়ির উঠোনে এসে চেক করে যাই কোনো সমস্যা হচ্ছে কিনা। ওরে হতভাগা, তুই যদি প্রত্যেকদিন এসে আমার বাড়ির পরে চেক করে যাস, তাহলে যে পচা গুড় গন্ধ বেরোচ্ছে, এটা কিসের গন্ধ? ওরে জেঠু, এটা তো গুড় গন্ধ না, এটা তো পেঁয়াজ আলু পচার গন্ধ। কি বলছিস? পচা পেঁয়াজ আলুর গন্ধ? দুদিন হলো বাড়ি থেকে যে পারিনি সব আলু পেঁয়াজ পচে গন্ধ হয়ে গেছে। ওরে জেঠু, এটা শুধু তোমার পেঁয়াজ আলু পচার গন্ধ না, এটা পুরো বারাচাঁদ এলাকার পুরা কৃষকের আলু পেঁয়াজ পচার গন্ধ। এই তুই কি মস্করা করিস?
আমার সাথে জেঠুর সাথে মস্করা শুরু করেছিস? এই আমাদের পেঁয়াজ আলু নাই পচেছে, কারণ আমরা দুদিন এদেশে ছিলাম না, কিন্তু সারা বারাসাতের আলু পেঁয়াজ পচলো কি করে? মস্করা। ওরে জেঠু, তোমরা তো বাংলাদেশে ছিলে, তোমরা তো কিছু জানো না। বাংলাদেশের লোকেরা আমাদের আলু পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। কি বলছিস? বাংলাদেশ আমাদের আলু পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে? মানে কিভাবে ঘটলো এত বড় ঘটনা? ওরে জেঠু, এটা তো অনেক বড় ঘটনা। এটা জানতে হলে তোমাদের কল্পনায় যেতে হবে। কোন দিকে? এদিক? আমি আগেই বলেছিলাম মোহাম্মদ ইউনূস এই তামুক রঞ্জন ঘোষকে ভয় পায়, এই জন্য আমার মুখোমুখি হতে চায় না, আমার সামনাসামনি হতে চায় না। আরে দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? একটু ভালো করে দেখুন তো, কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের লোকজন দা কাঠি নিয়ে বসে আছে, আমাদের বিএসএফ এর সঙ্গে যুদ্ধ করবে। এই জন্য এটা কোনো কথা দাদা? হ্যাঁ, আমাদের বিএসএফ কি এমন কাজ করেছে? বাংলাদেশ সীমান্তে যে বাজারের ভিতর দু একটা গুলি ফুটিয়েছে, তাতে এমন কি হয়েছে? এজন্য আমাদের বিএসএফ এর কান কামড়িয়ে কান ছিঁড়ে নিয়ে যেতে হবে? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার ভাবুন তো। আরে বাবারে, এই 15 বছরে তো আমরা কম বাঙালি মারিনি, মেরে মেরে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রেখেছি। কেন আপনারা সে চাঞ্চল্যকর ঘটনা ফেলানি হত্যার কথা শোনেননি? মেরে তো আমরা কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম। কই, সেটা আপনারা তো কিছুই করতে পারেননি, কিছু ছিঁড়তে পারেননি। এখন আপনাদের এত ফুটনি কোথার থেকে আসছে? হ্যাঁ, এত সাহস আপনারা কোথায় পান? মোহাম্মদ ইউনূস কি আপনাদের পারবে বাঁচাতে? শুনুন দাদারা, আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এত সাহস কিন্তু ভালো না, পারবেন না, আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। একেবারে বাংলাদেশ সীমান্তে ঢুকে ঢুকে কিন্তু আমরা গুনে গুনে বেঁচে বেঁচে গুলি করে করে মারবো বলে দিলাম। সুপ্রিয় দর্শক মন্ডল, আরে তামুক স্যার, সর্বনাশ হয়ে গেছে। ওই নিউজে কি দেখাচ্ছে জানেন? কি বাড়ার সর্বনাশ হয়েছে? তুই আমার সংবাদের মধ্যে এসে বাহার ঠেলে দিলি। আরে ওই যে কৃষকরা আছে না, ওদের ওই আলু পেঁয়াজ যা পচে গেছে সব আপনার বাসায় মারতেছে। আপনার বাচ্চা তো ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। কেন কেন? আমি ওদের বাড়াবাতে ঘি দিয়েছি নাকি আমার বাড়ি তছনছ করে ফেলছে? আরে বাবা, শুধু তা না, আপনাকে ওরা সবাই খুঁজতেছে। আপনাকে যদি পাই, ওই পচা আলু পেঁয়াজ পাছার ভিতর ঢুকিয়ে দেবে। কেন কেন রে সুভাষ, আমি ওদের কি ক্ষতি করলাম আমার পাছায় আলু পেঁয়াজ ঢুকাতে হবে? কি করেছেন আপনি জানেন না? এখন সাধু সাজাচ্ছেন। আপনার ভুল ভাল নিউজের কারণে ওই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দাঙ্গা বেঁধে গেছে। দাঙ্গা বাঁধার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে কোনো আলু পেঁয়াজ কিনতেছে না। আমাদের কৃষকের সব আলু পেঁয়াজ এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট আলু পেঁয়াজ আপনার বাসায় মারতেছে, বাসা ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। আরো কি কয় জানেন? আপনাকে ওরা পেলে পাছার ভিতরে আলু পেঁয়াজ ভরে দেবে। আরে সুভাষ তো কাজ তো হয়ে গেছে। শোন, আমি যে স্টুডিওতে আছি এ খবর কি তুই ছাড়া আর কেউ জানে রে? না না, আমি ছাড়া তো কেউ জানে না। খুব ভালো ভাই আমার। শোন, তোকে আমি সামনের মাস থেকে বেতন বাড়িয়ে দেবো 20 টাকা করে। তুই কাউকে বলবি না যে আমি এখানে আছি। আমি আমার বাড়ি আর যাবো না, বাড়ি আমি আর ফিরছি না। আমি এই স্টুডিওতে খাবো, এখানে ঘুমাবো, এখানে হাঁটবো, সব এখানেই করবো। শোন, আমি এখন ভেতরে যাচ্ছি পালাতে। কেউ যদি আমার সংবাদ নিয়ে আসে, বলবি তামুক ছাড় মারা গেছে, উনি নেই, এ দেশে নেই, উনি আর কোনোদিন ফিরবে না। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম রে, কাউকে বলিস না কিন্তু। ঠিক আছে, তামুক ছাড় আর নেই, মারা গেছে। দেখুন মশাই, বিগত সরকারকে আমরা যেভাবে পেঁয়াজ রসুন ময় মশলা দিয়ে সাহায্য করেছি, আমরা চাই এখন থেকে আপনাদেরকেও সেভাবে সাহায্য করব। হ্যাঁ, বিগত কিছুদিন আমরা বন্ধ রেখেছি, সেটা আপনাদের একটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে আমরা সইতে পারছি না, আপনাদের দুর্ভোগ দেখতে পারছি না। তো আপনি একটা কাজ করুন, আমাদের পূর্ব সরকারের সাথে যেভাবে চুক্তি ছিল ওই চুক্তিগুলো সাইন করে দিন, আমরা বরাবরের মতো আপনাদেরকে পণ্য সাপ্লাই করে দেবো। দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বর্তমান বাংলাদেশের ক্ষমতা সাধারণ জনগণের হাতে। আর এই জনগণের একজন প্রতিনিধি হিসেবে আমি কখনো এরকম চুক্তিতে স্বাক্ষর করতে পারি না। আপনি যে চুক্তির প্রস্তাব দিয়েছেন এটা একতরফা চুক্তি। এটাতে শুধু আপনাদেরই লাভ হচ্ছে, এখানে বাংলাদেশের তো কোনো লাভ হবেই না, বরঞ্চ ক্ষতি হবে। বিগত সরকারের সাথে আপনাদের কি চুক্তি হয়েছিল সেটা আমাদের দেখার বিষয় না। বর্তমান বাংলাদেশের সচেতন নাগরিকেরা এই ধরনের একতরফা চুক্তি কখনোই মেনে নেবে না। কাজেই
আমাদের ভিতর এমন চুক্তি হওয়া উচিত যাতে আমাদের দুই দেশেরই দ্বিপাক্ষিক উন্নয়ন সাধিত হয়। আরে মশাই থামুন, অনেক শুনেছি আপনার লেকচার, কান ঝালাপালা হয়ে গেছে। এখনো আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আন্দাজ নেই। শুনুন, আমরা না থাকলে আপনারাই বাংলাদেশ পেতেন না, সেজন্য চুক্তিগুলো একটু আমরা আমাদের মতো করে করি। কিন্তু আপনার মশাই এত সমস্যা কেন হচ্ছে? বিগত সরকারের কোনো সমস্যা তো হয়নি, বুঝতে পেরেছি। প্রতিবেশী দেশ হিসেবে চেয়েছিলাম একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আপনাদের খাইয়ে পড়িয়ে রাখতে, কিন্তু সেটা আপনারা তো করতে চাইছেন না। না খেয়ে মরুন, আমিও দেখে নেবো মশাই কোন কোন দেশ আপনাদের পেঁয়াজ রসুন মরিচ ময় মশলা দিয়ে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাণিজ্য উপদেষ্টারা দেখছি, কোনো জরুরি বিষয়? জি স্যার, একটু জরুরি তো ছিল, এর জন্য আমাদের হঠাৎ করে আসা। আমরা খাদ্যদ্রব্য সংকট নিরসনে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে আমরা কিছু ইতিবাচক সাড়া পেয়েছি স্যার। যেসব বন্ধু রাষ্ট্রগুলো আমাদের সাথে চুক্তি করতে চায় তাদের মধ্যে অন্যতম হলো চীন, রাশিয়া, জাপান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং স্যার পাকিস্তান তো আমাদের আরো বেশি কিছু দিয়ে সাহায্য করতে চাচ্ছে, যেমন ধরুন তেল, চিনি, ডাউল, আটা, এমনকি পেঁয়াজও। বাহ, আপনারা আমাকে একটা অনেক বড় দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আসলে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। দেশের এই পরিস্থিতিতে সাধারণ জনগণের সামনে যদি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে না পারতাম, তাহলে আমাদের এই সরকার ব্যর্থ হয়ে যেত। যেসব বন্ধুরাষ্ট্র আমাদের এই দুঃসময়ে আমাদের সাহায্যে এগিয়ে এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিসের সাধুবাদ, কিসের সাধুবাদ? আরে আমাদের সাথে তো এখনো চুক্তি শেষ হয়নি, আমাদের চুক্তি তো অনেক দিন আগে এরা। শুনুন, আমরা এখন আপনাদের চাহিদা মতো চুক্তি চেঞ্জ করে দেবো, তবে আমাদের সাথে বাণিজ্য কাটাবেন না। এই কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, তুই কি করেছিস? আমার চেম্বারে কোনো পেশেন্ট আসছে না কেন? ডাক্তার বাবু, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, ভগবানের দিব্যি। তুই কিছু জানিস রে সালা, তোর কারণে আমার সব পেশেন্ট ছুটে গেছে। আমার চেম্বারে একটা মাসি পর্যন্ত পড়ছে না সালা। ডাক্তার বাবু, বিশ্বাস করেন সব দোষ ওই সাংবাদিক তামুক রঞ্জনের। ওর জন্য বাংলাদেশ থেকে কোনো রুগী আসছে না, বাংলাদেশ সরকার কোনো ভিসা কিচ্ছুই দিচ্ছে না ডাক্তার বাবু। তামুক রঞ্জন! ডাক্তার বাবু, আমি আপনার বিশ্বস্ত কম্পাউন্ডার, আপনি আমায় মেরে দিলেন। ওরে সামলাতে পারিনি, ওই সাংবাদিকের নাম শুনে আমার মাথায় রাগ উঠে গেছে, সামলাতে পারিনি। শোন, শুনেছি সব পেশার লোকজন নাকি আন্দোলনে নেমেছে ওই সাংবাদিকের বিপক্ষে। ওর বাড়ির সামনে সবাই হামলা করছে। তুই ডাক্তার পরিষদ থেকে তুই আমার হয়ে ওখানে যাবি, এটা ধর। এটা নিয়ে তুই ওই তামুক রঞ্জনের পাশায় ঘুচিয়ে দিবি। তোকে মেরেছি, তোর ব্যথা লেগেছে না? 2 ডবল করে মারবি, দরকার হলে 4 বার মারবি। যা। ওকে ডাক্তার বাবু। তামুক রঞ্জন। না, এইভাবে তো আর চলে না। বাপ দাদার রেখে যাওয়া এই হোটেল, এটা যদি চোখের সামনে এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তো এটা সহ্য করা যায় না। কোনো কাস্টমার নেই, সেই সকাল থেকে খাবারগুলোর উপর মাছি পড়েই যাচ্ছে। ওরে কই গো হতভাগা মামুন, এই দিকে আয় তো। জি কর্তাবাবু, বলুন। আরে হতভাগা, কোথায় থাকিস? আমার চোখের সামনে সামনে থাকতে পারিস না? আগে দাদাবাবু। এই শোন, ব্যবসা বাণিজ্য যে অবস্থা দেখছি, তাতে করে তো 2 দিন পর ব্যবসা বাণিজ্য গুটিয়ে ওই হাওড়া রেল স্টেশনে হকারি করে খেতে হবে। এখন আমি কি বলছি সেটা খেয়াল করে শোন। আমাদের এই হোটেলে তো কোনো কাস্টমার আসছে না। বাপ দাদার রেখে যাওয়া এই হোটেল, এটা যদি লাঠে উঠে যায় তাহলে তো আমাদের পথে বসতে হবে।
এখন এই হোটেলের তরফ থেকে একটা ধামাকা অফার দিয়ে দে। কি অফার দাদা বাবু? আমাদের হোটেলের আবাসিকে যারা থাকবে তাদের জন্য দুবেলা খাবার ফ্রি করে দে। তুই যেভাবে হোক কাস্টমার নিয়ে আয়, প্রয়োজনে রাস্তায় রাস্তায় হকারি করে হলেও কাস্টমার নিয়ে আয়। সেটাও যদি না হয় ওইখান থেকে এক প্লেট খাবার নিয়ে তাদের খাওয়ায় তারপর কাস্টমার নিয়ে আয়। সেটাও যদি না পারিস প্রয়োজনে ওই বাংলাদেশ থেকে দাদাদের ধরে হাতে পায়ে জোর করে হলেও কাস্টমার নিয়ে আয়। যা 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 বাবা দূর হ। আগে দাদা বাবু আমি দেখছি কি করা যায়। যা যা একটু ভালো করে দেখিস। অফার অফার অফার, আমাদের হোটেলের পক্ষ থেকে বাঙালি বাবুদের জন্য এক বিশাল অফার। এই হোটেলের আবাসিকে যারা থাকবে তাদের জন্য হোটেলের পক্ষ থেকে দুবেলা খাবার ফ্রি, আর আমার পক্ষ থেকে দুটো পাতার বিড়ি। আসুন দাদা, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না দাদা। আসুন দাদা, আসুন আসুন। এই দাদা দাদা একটু শুনে যান দাদা। জি বলুন। না মানে দাদা বলছি আপনি কোথায় যাচ্ছেন? আরে ভাই মুই কমনে যাই আর তোমারে গমুকা? দাদা আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনি বাঙালি বাবু। বলছি কি দাদা, আমাদের হোটেলে না বাঙালি বাবুদের জন্য বিশাল ছাড় চলছে, আমাদের এখানে দুদিন থেকে যান না। হ্যাঁ দুদিন থাইকে যাই। মুই তো 6 মাস ধরে ছিলাম তোমাকে এই জায়গায়, তোমরা যা ব্যবহার শুরু করছো হ্যাঁ তার দেশ থাকা যায় না, মুই দেশে যাই। আরে দাদা আমাদের হোটেলের অফারটা তো আগে শুনুন। আমাদের হোটেলের আবাসিকে যে থাকবে তার জন্য খাবার একেবারে ফ্রি। আর আমাদের হোটেলের খাবারের স্বাদ সম্পর্কে তো আপনি জানেন না দাদা, যারা খেয়েছে তারা সারা জীবন মনে রেখেছে। ওই সুদূর বাংলাদেশ পর্যন্ত এই খাবারের স্বাদ লেগে আছে। দুদিন থেকে যান না দাদা। ও তোমাকে খাবারে এত স্বাদ, তোমার হাতেতেই ভাত চালুন কি টেস্ট করার জন্য রাখছো? হ্যাঁ দাদা, এই খাবার টেস্ট করার জন্যই রেখেছি। আপনি এই খাবার আগে খাবেন, তারপর যদি পছন্দ হয় তখন কিন্তু আমাদের হোটেলে দুদিন থেকে যেতে হবে। ও এত করে যখন কইতে আসো তা দেও দি একটু দিয়ে দিই, খাই দিদি। আরে দাদা আপনি আমাদের এখানে মেহমান, আপনি কষ্ট করে খেতে যাবেন কেন? আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তা বলছি দাদা আমাদের খাবারটা কেমন লাগলো? না তোমাদের খাবার ভালো না, গ্যাসের খারাপ। প্যাডে দেওয়া যায়, দিলে প্যাডের মধ্যে মোচ হয়। কি বলছেন কি দাদা, চেটে পিঠে তো এক প্লেট খাবার সাবার করে দিলেন আর এখন বলছেন আমাদের খাবার ভালো না। যাকগে আপনার হোটেলে থাকা লাগবে না, আপনি আমার খাবার খেয়েছেন সেটার দামটা দিয়ে যান। কি কও কি? তুমি দিয়ে গেলে টেস্ট করার খাবার, টেস্ট করা খাবারে আবার টাকা কিসের? তা আপনি তো আমার হোটেলে থাকছেন না, তা টাকা যাবো না, তা কি করবো? এ মেয়া তোমার এই খাবারও ভালো না, খাবারও পছন্দ হয় না, হোটেলও পছন্দ হয় না। তুমি যাও এনে যাও। মানে দাদা কেমন হয়ে গেল? আরে যাও বুঝুন মুই বরিশালে মাল মরে বুঝতে পারে নাই, চলতি পথে একটু ফাও খাইয়ে গেলাম। তামুক রঞ্জনের চামড়া তুলে নেবো আমরা, তামুক রঞ্জনের চামড়া তুলে নেবো আমরা। তামুক রঞ্জন দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কেমন যেন লাগছে রে, আমি আর পারছি নে। কি বলছো জেঠু, কি হচ্ছে কি? ওরে ওরে আমার কেমন যেন লাগছে রে। শোন শোন, আমি এখন স্ট্রোক করব, আমি স্ট্রোক করে এখন আইসিইউতে চলে যাব। আমি স্ট্রোক করার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবি, আর আমি তখনই আইসিইউ থেকে ফিরে আসবো যখন ওই তামুক রঞ্জনকে ধরে আমাদের সব আলু পেঁয়াজ ওকে দিয়ে কিনাবি। সব ও কিনবে, আর যদি না কিনে যদি না কিনে ওকে ধরে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিবি। জেঠু জেঠু আমি গেলাম রে। জেঠু ও জেঠু তোমার কি হলো? তুমি কি সত্যি সত্যি স্ট্রোক করলে? ডাক্তার মশাই একটু দেখুন কি হয়েছে আমার জেঠুর। ওরে উনার অবস্থা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, উনাকে সবাই মিলে ধরুন, হসপিটালে নিতে হবে। সবাই একটু ধরুন ধরুন ধরুন। না, এই গাঞ্জাখোরের বাচ্চা তামুক ছাড়কে নিয়ে আর পারছি না। স্টুডিওতে বসে গাঞ্জা খাবে আর এই দুই বাংলা নিয়ে ভুলভাল নিউজ করবে। ওকে নিয়ে যে কি করি। কি
স্টুডিওতে নতুন কাজের লোক দেখতেছি, মানে নতুন কাজের লোক রেখেছে। তামুক ছাড় তো আমাকে বললো এ মাসে বেতন বাড়িয়ে দেবে, তার মানে আমার চাকরিটাই খেয়ে দিল নাকি? দাদা শুনছেন? শুনেছি, আমি সব শুনেছি সুভাষ। তলে তলে এই বুদ্ধি, এত কথা আমায় নিয়ে। কে কথা বললো? তামুক ছাড়ের মতন গলা লাগছে। এটা আমি। ওরে হতভাগা, আমি না থাকলে আমায় নিয়ে এই ধরনের কথাবার্তা হয়, তাই না? স্যার আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। সুভাষ, তোকে আমি কত ভালোবাসি, তোকে নিজের ভাইয়ের মতো দেখি, আর তুই আমায় গাঁজা করে বলতে পারলি? হ্যাঁ, যাক ভালো করেছিস, যা করেছিস ভালো করেছিস। আমি আর তোকে কিছু বলবো না। হারামজাদা, তুই আমায় নিয়ে এই ধরনের কথা বলিস? আমি না থাকলে আমায় নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র হয়, তাই না? এই ধর, নিজের কাজে নিজে কর। আজকের মতো ছেড়ে দিয়ে গেলাম। পরে যদি আমি শুনেছি তুই আমায় নিয়ে এই ধরনের কথা বলেছিস, তোকে কিন্তু আমি খেয়ে দেবো, চাকরি তো খাবো, এই দেশ থেকে তোকে বাহার করে দেবো। হারামজাদা, হতভাগা, নিজের কাজ নিজে কর। আমি ভেতরে গেলাম। তামুক ছাড়, তুই আমার পর বহুত নির্যাতন করেছিস, এখন আমি আর নির্যাতন সহ্য করবো না। আমি সবকিছু ফাঁস করে দেবো। তুই যে স্টুডিওতে পলায় আছিস আমি সবাইকে বলে দেবো। আমি দেখতেছি। হ্যালো, আপনারা তামুক ছাড়কে খুঁজছেন? এই ছেড়ে দে আমায় বলছি। তোরা কাকে ধরেছিস চিনিস না কিন্তু। আমি তামুক রঞ্জন ঘোষ, আমার পাওয়ার সম্পর্কে তোদের আইডিয়া নেই। আরে রাখ তোর তামুক রঞ্জন ঘোষ, তোর পাওয়ার দিয়ে কি আমরা কচু খাবো? তোর জন্য আমার জেঠু আজকে আইসিইউতে ভর্তি হয়ে আছে। শোন, তোর জন্য এই ব্যবসায়ীরা পথে বসেছে, ডাক্তাররা কর্মশূন্য হয়ে গেছে, তোকে ছাড়া যাবে না। তোর পাছায় আমি 15 হাতের লিফলেট ভরবো, তোর পাছায় আমি ইনজেকশন দেব। না 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 না, এই কাজ করিস নে, এই কাজ করিস নে। আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না। ডাক্তার মশাই দেরি করছেন কেন? মেরে দিন, আমি ধরেছি। ভাই তাদের ভাই রিয়াকশনটা করলাম ভাই, অসাধারণ একটা রিয়াকশন ছিল। আর একটা কথা বলি, হ্যাঁ, যে যেটা বলা হচ্ছে যে কলকাতা দেওয়ালিয়া হচ্ছে বা দেউলিয়া হয়ে গেছে, কথাটা কিরম করে আমি বলি যে দেখো, একটা যুদ্ধের মাধ্যমে, একটা গন্ডগোলের মাধ্যমে কিন্তু দুটো পক্ষেরই কিন্তু ক্ষতি হয়, এটা কিন্তু অস্বীকারের কোথাও নেই। ঠিক আছে, যেরকম হয়তো তোমাদের কতটা ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু আমাদের কিন্তু স্বল্পখানি কিন্তু ক্ষতি হচ্ছে। আর এটা কিন্তু সত্য কথা যে দেখো, ঝগড়া ঝামেলার মাধ্যমে কিন্তু দুটো পক্ষেরই কিন্তু কোথাও না কোথাও কিন্তু ক্ষতি হয়, অল্প বিস্তর বা বেশি বিস্তর কিন্তু ক্ষতি হয়ে কিন্তু যায়, তাই না? এটা কিন্তু কেউ অস্বীকার আমরা করতে পারবো না। আর একটা কথা যেটা যে দেখো, একজন মানে দেখো, আমাদের কিন্তু ইন্ডিয়াতে সবাই কিন্তু খারাপ মানুষ নয়, এটা আমি বারবারই বলবো। যেরকম তোমাদের বাংলাদেশেও কিন্তু সবাই খারাপ মানুষ নয়, তাই না? প্রত্যেক দেশে খারাপ ভালো মিলিয়ে আছে। তো যে সমস্ত খারাপ মানুষেরা আমাদের দেশে রয়েছে, তারা কিন্তু বাজেভাবে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। যেরকম হচ্ছে ওই বললো তামুক রঞ্জন যে আর কি রিপোর্টার, বা ময়ূক যে রিপোর্টার, এরা কিন্তু সবাই কিন্তু ইনফ্লুয়েন্স করছে বা সামথিং। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেগুলো থেকে একটু বেঁচে থাকো। আর একটা কথা বলবো যে আমাদের দেশের যে সমস্ত মানে অনেক কিন্তু বাজে ডাক্তারও আছে, অনেক ভালো ডাক্তারও রয়েছে, কিন্তু যারা ভালো ডাক্তার তারা কিন্তু শুধুমাত্র কোনো দেশ হিসাবে কিন্তু তারা চিকিৎসা করে না। তারা একজন ডাক্তারের কাছে কিন্তু সব পেশেন্টই কিন্তু সমান, এটা কিন্তু বাস্তবতা। আর একটা কথা যেটা যে যেরকম যে ধরো আমাদের ইন্ডিয়াতে যদি বলো যে আমাদের মানে ডাক্তাররা যদি মানে দেওয়ালিয়া হয় বা ডাক্তারদের যদি ব্যবসা না থাকে, এটা কিন্তু বলাটা একদমই ভুল হবে। বিকজ আমাদের দেশে অনেক মানুষ অসুস্থ, তারাও কিন্তু আমাদের ডাক্তারের কাছেই তারা কিন্তু চিকিৎসা নেয়, এবং তার পাশাপাশি মানে বাংলাদেশি মানুষদের কিন্তু সেবা করার সুযোগ পায় আমাদের ডাক্তাররা। আর একজন ডাক্তারের কাছে কিন্তু শুধুমাত্র একজন পেশেন্ট কিন্তু সমানভাবে দেখা হয়, কোনো কিন্তু দেশ ভিত্তিক কিন্তু সেখানে কিন্তু কোনো পেশেন্টকে কিন্তু চিকিৎসা কিন্তু করা হয় না। আর তোমরা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স করে থাকো, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানতে পারো যে দাদা আমরা বাংলাদেশ থেকে গেছি, এরকম তোমাদের ডাক্তারের কাছ থেকে রেসপন্স পেয়েছি, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। কিন্তু আমরা যতদূর জানি যে আমাদের দেশের ডাক্তাররা খুব একটা খারাপ না, আবার বলবো না যে খুব একটা ভালো। হ্যাঁ, তারা কিন্তু সব পেশেন্ট গুলোকে কিন্তু সমানভাবেই দেখে। আশা করে যে আমার চোখে যতদূর পড়েছে, কারণ আমার বাবাও এককালীন হসপিটালে অনেক ভর্তি ছিল, সেখানে কিন্তু অনেক বাংলাদেশি পেশেন্ট ছিল, তাদের সাথে কিন্তু আমাদের অনেক আলাপ ছিল। তো সেই খাতিরে বা সেই মানে সেই আর কি আমরা প্রুভমেন্টে কথা বলছি। তাছাড়া কিন্তু আমাদের নিজস্ব কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই যে আমাদের সামনে কোনো বাংলাদেশি মানুষকে খারাপ ব্যবহার করি, সেটা আমরা দেখিনি, তার জন্য হয়তো আমরা বলতে পারছি না। হয়তো 19-20 হতেই পারে, ব্যতিক্রম হতেই পারে, এটা আমি বারবারই বলছি, কেউ কিন্তু আবার বলো না। আরেকটা জিনিসও বলি,
ডাক্তার যে হয়তো কোনো পেশেন্টের সাথে খারাপ বিহেভিয়ার করলো, সেটা যে শুধু দেশভিত্তিক ভাবে তারা খারাপ বিহেভিয়ার করছে সেটা কিন্তু একদমই না, ঠিক আছে? এটা কিন্তু আমরাও দেশের মানুষ, আমরা হয়তো আমাদের দেশের ডক্টরের কাছে দেখাতে গেল তারা এতটাই পেশেন্টরা এতটাই বিরক্ত করে বা এত কাজের প্রেশারে সবার মাথার গরম হয়েছে, সেটা তোমরা সবাই জানো যে সামান্য আমাদের ঘরের কাজ করতে গেলে দেখবে মা বোনেরা যদি একটু একটা থেকে দুটো বেশি কাজ করে তাদের কিন্তু মাথা হাই হয়ে যায়, যদি তুমি উল্টো পাল্টা একটা কথা বলো। তো সেখানে ডক্টরদের বুঝতে পারছো না খাওয়া আছে, না ঘুম আছে, না কোনো কিছু, না তাদের ফ্যামিলি দেখতে পারে, অনেক রকম টেনশন থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় তারা পাজলড হয় না, মানে তখন একটা বাজে বিহেভিয়ার শুরু করে। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলেছে। এটা কিন্তু সত্যি, তোমরা নয় যে এমন তোমাদের সাথে হতেই পারে যে আমাদের দেশের ডাক্তাররা বা আমাদের দেশের মানুষরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা শুধু তোমাদের দেখে তা কিন্তু না, আমরাও কিন্তু অনেক খারাপ বিহেভিয়ার কিন্তু আমরা কিন্তু আমার সাথে ঘটা একটা ঘটনা বলি। আমার মেয়েও কিন্তু ছোটবেলায় একবার পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে আমি হসপিটালে ওকে নিয়ে ভর্তি ছিলাম। তো সেই সময় কিন্তু মানে আমি এতটাই আমার বাচ্চাকে নিয়ে আর কি ভয় পাচ্ছি, সেই সময় কিন্তু আমার সাথেও ডক্টর কিন্তু খারাপ বিহেভিয়ার করেছে। এটা কিন্তু বাস্তব, আমি তো দেশের মানুষ, আমার তো দেশ। তো এটাই এরকম ভাবে যদি কেউ কখনো বাজে বিহেভিয়ার কোনো ডক্টর যদি কোনো পেশেন্টের সাথে করে থাকে তোমাদের দেশের কোনো পেশেন্টের সাথে, তো সেটা কিন্তু খারাপ ভাবে নিও না, সেটা খারাপ ভাবে নিও না, দেশভিত্তিক ভাবে তারা একদম এটা কিন্তু খুব ভালো কথা বলেছে। তারা কিন্তু দেশভিত্তিক ভাবে কিন্তু বাজে ব্যবহার করে না, তারা কিন্তু সবাই আমাদের সাথে কিন্তু বাজে ব্যবহার কিন্তু আমরাও দেখেছি, অনেক বাজে ব্যবহার আমরাও সয়েছি, আমরাও দেখেছি। তো প্লিজ কেউ কিন্তু পার্সোনাল ভাবে কিন্তু নিও না। আর আমাদের দেশের সত্যি কথা, এটা কিন্তু বাস্তবতা, অনেক ব্যবসায়ী তারা কিন্তু অনেক লসে পড়ছে, আর বাংলাদেশের মানুষদের কাছে অনেক জিনিসপত্র বিক্রি করতে পারছেন, তাদের অনেকটাই লস হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করতে কিন্তু বাধা নেই, তাই না? এবং প্রত্যেকটা দেশেরই কিন্তু অসুবিধা হচ্ছে, যেরকম তোমরাও হয়তো আমাদের দেশের কাছ থেকে কিছু জিনিস পেতে সেটাও তোমাদের পেতে হয়তো অসুবিধা হচ্ছে, তাই না? তো এই গন্ডগোলের মাঝখানে পড়ে কারোরই লাভ নেই, কারোরই লোকসান নেই, ঠিক আছে? সবাই সবার হচ্ছে পরিপূরক, একদম বাস্তবতা। মানে আমরা প্রত্যেকের উপর নির্ভর করে চলি, এটা বলতে কিন্তু অস্বীকার করতে কিন্তু কোনো দ্বিধা নেই। যে কাউকে এক আঙ্গুল দেখালে আমিও যে দু আঙ্গুল দেখাবো, এরকমটা করার কোনো ব্যাপার মানে দেখো, একজনের জন্য কিন্তু আমরা তোমরা একটা দেশের জনগণ, আমরা একটা দেশের জনগণ, মাঝখানে পড়ে আমরা জনগণের কি করি বলো, লেজে গোবরে হয়ে যাচ্ছে। আমরা জনগণের লাস্ট পর্যন্ত কি হচ্ছে, লেজে গোবরে হয়ে যাচ্ছে আমরা, তাই না? আমরা তো ঝামেলা করছি না তোমাদের সাথে, আমাদের সাথে তোমাদের কোনো কিন্তু খাড়ি খাড়া নেই, আমাদের কোনো পার্সোনাল ব্যাপারটা তোমাদের সাথে খাড়ি খাড়া নেই, কিন্তু মাঝখানে ভোগ করছি কিন্তু আমরা, তাই না? তো এই ছিল বক্তব্য আমাদের, ছিল দুজনই। তো আমাদের মন্তব্য বা আমাদের বক্তব্য যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও অবজ্ঞায় জানাতে পারো। কিন্তু লাস্টে আমরা মন থেকে একটা কথা বলতে চাইবো, তোমাদেরকে একটা কথা বলি, সত্যি কথা, আমরা কিন্তু কোনো দেশের জন্য কিন্তু কোনো ঘৃণামূলক বা কোনো মানে লজ্জামূলক বা কোনো অপমানমূলক কিন্তু কথা আমরা বলতে চাই না। আর আরেকটা জিনিস আমি বলে দিই, হয়তো কয়েকটা কমেন্টস আমি দেখেছিলাম, তো সেই কারণে বলা, আমরা কিন্তু অন স্ক্রিনে আমাদেরকে যেরকম দেখছো, আমাদেরকে অফ স্ক্রিনেও কিন্তু তোমরা সেরকমই দেখবে। আমাদের কিন্তু অনেক ফলোয়ার্স আছে, আমাদের পার্সোনালি আর কি ডিএম করে, অনেক কথা মানে রীতিমতো আমাদের কনভারসেশন চলে, তাদের কাছ থেকে তোমরা জানতে পারবে আমরা কোনো বাজে বিহেভিয়ার করি না, আমাদের অনেক রেসপন্স হয়তো করতে পারি না, কাজে তোমাদের ভিডিও দেওয়ার জন্যই করতে পারি না, এছাড়া কিন্তু কোনো সময় সেরকম একটা কিছু, কিন্তু যতটা পারি তোমাদের সাথে কনভারসেশন বা টাচে থাকার চেষ্টা করি। একদমই, তোমরা যদি আমাদের কখনো কলকাতায় আসো, অবশ্যই আমাদের সাথে দেখা করো, তখনই তোমরা বুঝতে পারবে যে আমরা কিরকম মানুষ। হ্যাঁ, এটা বাস্তবতা, ঠিকই বলেছে যে তোমরা আমাদের সাথে পরিচয় হয়ে বা দেখা করে তারপরে কথাটা বলো। এখন দেখা গেল অনেকজন মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষকে তো ইন্ডিভিজুয়ালি হয়তো তোমাদেরকে হয়তো ফোকাস করা তো সম্ভব নাও হতে পারে, কিন্তু তোমরা একটুখানি বুঝে শুনে নিও, তাহলে হয়তো আমাদের ব্যাপারটা তোমাদের খুব একটা খারাপ লাগবে না। আর আমাদের কথাবার্তা বা আমাদের পয়েন্ট অফ ভিউ তোমাদের যদি একটু ত্রুটিমূলক লাগে, আবারও লাস্টে বলবো, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে, যদি ত্রুটিমূলক লাগে আবার বারবার বলবো, কোনো দেশের জন্য আমাদের কিন্তু কোনো ঘৃণা নেই বা অপমানজনক কোনো কথা বলতে চাই না। আরেকটা জিনিস আমি বলতে চাই, ভিডিওটা দয়া করে একদম লাস্ট পর্যন্ত দেখে আমাদের বক্তব্য শুনে তারপরে কমেন্ট করো, ঠিক আছে? ওই আধা আধি দেখে তোমরা কিন্তু কমেন্ট করতে চলে এসো। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।